অ্যাপেক্সের মধ্যে কমপ্লায়েন্স কম না বেশি? আমরা যদি বলি যে এটা হলো অ্যাপেক্স, এপিক্যাল অ্যালভিউলাস, এটা হলো বেজাল অ্যালভিউলাস, ছোট করে রাখলাম। আপনি দেখেন আমরা কিন্তু বলেছি যে এপিক্যাল অ্যালভিউলাস অলরেডি ডিস্টেন্ডেড, সে আর ডিস্টেন্ড হতে পারে না। বেজাল অ্যালভিউলাস হলো লেস ডিস্টেন্ডেড, তাকে আপনি বাতাস দিবেন সে ডিস্টেন্ডেড হতে পারবে। আমরা কমপ্লায়েন্সের ডেফিনেশন কি বলেছি? বলেছি যে প্রেসার দিলে সে যদি ডিস্টেন্ডেড হতে পারে, তার মানে আমরা বলবো তার কমপ্লায়েন্স বেশি। তাকে যদি আপনি প্রেসার দেন সে আর ডিস্টেন্ডেড হতে পারবে না, তার মানে তার কমপ্লায়েন্স কম। ঠিক আছে? এই জন্য বেজাল লাংসের বেজাল অ্যালভিউলাস অর্থাৎ বেজাল এরিয়ার কমপ্লায়েন্স বেশি, এপিক্যাল এরিয়ার কমপ্লায়েন্স কম। আপনার কাছে মনে হবে এপিক্যালের অ্যালভিউলাস তো বড়, এই জন্য তার কমপ্লায়েন্স বেশি। না ভাই, সে ডিস্টেন্ডেড হতে পারে না। কমপ্লায়েন্সের ডেফিনেশনই হচ্ছে যে যত বেশি ডিস্টেন্ডেড হবে তার কমপ্লায়েন্স তত বেশি হবে। আপনি তাকে যতই প্রেশার দেন সে ছিঁড়ে যাবে, কিন্তু তাও সে ডিস্টেন্ডেড হতে পারবে না। এই জন্য বেজাল কমপ্লায়েন্স অনেক বেশি। ওকে, এই প্রশ্নটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। তারপরে বেইজের ভেন্টিলেশন পারফিউশন দুইটাই অ্যাপেক্সের তুলনায় বেশি, কিন্তু বেইজে, ওকে এই প্রশ্নটার আনসার আমরা অলরেডি দিয়েছি যে বেইজে ভেন্টিলেশন পারফিউশন দুইটাই বেশি। তারপরেও বেজাল এরিয়ার ভি কিউ রেশিও কত হবে? কম হবে না? আমরা যে এখানে দেখিয়েছিলাম, কোথায় এটা, ওয়েট এক মিনিট, এই যে এখানে, এই যে ভেন্টিলেশনও বেশি, কোথায় অঙ্ক কোথায়, হ্যাঁ এই যে এখানে, ভেন্টিলেশনও বেশি পারবে। দেখেন এটা হলো অ্যাপেক্স, এটা হলো বেইজ। অ্যাপেক্সের তুলনায় বেইজে ভেন্টিলেশন বেশি, অ্যাপেক্সের তুলনায় বেইজে পারফিউশন বেশি, তাই না? আপনি যখন ভাগফল হিসাব করবেন তখন ভি কিউ রেশিও এখানে কম হবে, এখানে বেশি হবে। কেন? কারণ ওই যে ভেন্টিলেশনের তুলনায় অ্যাপেক্সে পারফিউশন কম, আবার বেইজে ভেন্টিলেশনের তুলনায় পারফিউশন বেশি। এই সেই জন্য আপনি এই কথাটা আপনার প্যাচ লাগতে পারে, আপনি যদি কয়েকবার দেখেন ইনশাআল্লাহ আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপরে আমরা বলেছি বেইজে ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ হয়, এবং আমরা এটা বলেছি যে ইন্টারপোলার প্রেশার অ্যাপেক্সে বেশি। কেন বেশি সেটা আমরা বলেছি। এবং ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে না কমবে, আমরা এখন সেই কথাটাই আমরা যাব। ঠিক আছে? ওকে, আমরা এখন সেই কথাটা চলে আসি। কমপ্লায়েন্স নিয়ে, ইয়েস আমরা কমপ্লায়েন্সগুলো শেষ করে ফেলি না, কমপ্লায়েন্সগুলো আমরা শেষ করে ফেলি। ওকে, যে লাংসের স্ট্যান্ডিংয়ে কেন কমপ্লায়েন্স বেশি থাকে, আমরা এই প্রশ্নটা আমরা একটু দেখি। স্ট্যান্ডিং আপনি যখন স্ট্যান্ডিং পজিশনে আছেন, ওকে আমরা এই প্রশ্নটা আমরা একটু পরে দেখি। অ্যাডাল্ট পজিশন, আপনি যখন অ্যাডাল্ট হবেন, যত আপনি অ্যাডাল্ট হন, অর্থাৎ যখন আপনার বয়স বাড়ে তত আপনার এই ইলাস্টিক ফাইবার কোলাজেন ফাইবার এগুলো ব্রেকডাউন হয়, এগুলো নষ্ট হয়ে যায়। ওকে, এটা যদি আপনার অ্যালভিউলাস হয়, ধরেন আপনি ইনফ্যান্ট মনে করেন, আপনার এখানে ফাইবার আছে 50টা, এইরকম 50টা ফাইবার আছে, ইলাস্টিক ফাইবার 50টা আছে। এটা হলো আপনি এখন কোন অবস্থায় আছেন? ইনফ্যান্ট অবস্থায় আছেন। আপনি হলেন অ্যাডাল্ট। আপনি এখান থেকে যখন আপনি আস্তে আস্তে বড় হবেন, তখন এই ফাইবার ব্রেকডাউন হয়, ফাইবার কমে যায়। কমতে কমতে মনে করেন এখানে হলো, আমি তো বলেছি 50টা ফাইবার, এখানে মনে করেন আছে হলো 30টা ফাইবার। যখন আপনি ওল্ডার হবেন, ওল্ডার এজ, এটা হলো আপনার অ্যাডাল্ট, এটা হলো ওল্ডার অ্যালভিউলাই, তখন আপনার কোলাজেন ফাইবার বা ইলাস্টিক ফাইবার এগুলো আসবে মনে করেন 10টা। তাহলে ভাই কোথায় ফাইবারের পরিমাণ কম? এখানে ফাইবারের পরিমাণ কম, অর্থাৎ ইলাস্টিক ফাইবার কোলাজেন ফাইবার এখানে কম। তার মানে আমরা যে বলেছিলাম যে ইলাস্টিসিটি যদি কম হয়, ইলাস্টিসিটি যদি কম হয় তাকে আপনি ইজিলি এক্সপান্ড করতে পারবেন। ইলাস্টিসিটি যদি কম হয় তাকে আপনি প্রেসার দিয়ে ইজিলি এক্সপান্ড করতে পারবেন, অর্থাৎ অল্প প্রেসার দিয়ে তাকে আপনি এক্সপান্ড করতে পারছেন। এটাকে আমরা কি বলি? কমপ্লায়েন্স বলি। আর তাহলে খেয়াল করে দেখেন, ইনফ্যান্টে ফাইবারের পরিমাণ বেশি, ইলাস্টিসিটি যদি বেশি হয় তাহলে আপনাকে বেশি প্রেসার দেওয়া লাগবে, তার তুলনায় এখানে অল্প প্রেসার দেওয়া লাগবে।
তার তুলনায় এখানে অল্প প্রেশার দেওয়া লাগবে। অর্থাৎ যদি কমপ্লায়েন্স হিসাব করেন তাহলে এখানে কমপ্লায়েন্স অনেক বেশি। কেন? কারণ এখানে ইলাস্টিসিটি কম। তার তুলনায় এখানে কমপ্লায়েন্স কম, তার তুলনায় এখানে আরো কমপ্লায়েন্স কম। অর্থাৎ আপনি এই কন্ডিশনে আপনি যদি কল্পনা করেন যে কমপ্লায়েন্সের ক্রনোলজি, ইনক্রিজড কমপ্লায়েন্স অর্থাৎ হায়ার কমপ্লায়েন্স, হাই কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স তার যদি আপনি ক্রনোলজি কল্পনা করেন তাহলে আপনি আপনি নিজেই বলবেন ওল্ডারের কমপ্লায়েন্স বেশি, তার তুলনায় অ্যাডাল্ট, তারপর হলো ইনফ্যান্ট হবে। অর্থাৎ ইনফ্যান্টের কমপ্লায়েন্স সবচেয়ে কম। কেন? কারণ ইনফ্যান্টের মধ্যে এই ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং ফাইবার আস্তে আস্তে যত আপনি বয়স বাড়বে তত আপনার এই ফাইবারের ডিস্ট্রাকশন হবে, তত আপনার কমপ্লায়েন্স বাড়বে। এই জন্য ওল্ডার এজে কমপ্লায়েন্স অনেক বেশি থাকে ইনফ্যান্টের তুলনায়। ওকে, তারপরে হচ্ছে সারফেক্টেন্ট। সারফেক্টেন্টের কাজ কি? ধরুন এটা হলো আপনার অ্যালভিউলাস। আপনি জানেন অ্যালভিউলাসের ভিতরে ফ্লুইড থাকে, অল্প পরিমাণে ফ্লুইড থাকে, ঠিক আছে, অল্প পরিমাণ ফ্লুইড থাকে। এবং এই ফ্লুইডগুলো ধরেন এই ফ্লুইডের মলিকুল 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 সবগুলো আমি মলিকুল আঁকলাম, ওকে, আপনাদের সুবিধার জন্য। দেখুন আপনি জানেন এই মলিকুলগুলো একটা আরেকটাকে অ্যাট্রাকশন করে, সে তাকে অ্যাট্রাকশন করে, সে তাকে অ্যাট্রাকশন করে, সে তাকে অ্যাট্রাকশন করে, সব একটা আরেকটাকে অ্যাট্রাকশন করে। এইভাবে ভিতরে তো অনেকগুলো মলিকুল আছে, তাই না? অনেক মলিকুল আছে। তাহলে এই মলিকুল সে তাকে অ্যাট্রাকশন করবে এইভাবে। মলিকুলগুলো একটা আরেকটাকে অ্যাট্রাকশন করে। যখন মলিকুলগুলো একটা আরেকটাকে অ্যাট্রাকশন করে তখন এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা হয়ে যায় এরকম। খেয়াল করে দেখুন এই যে ফোর্সটা এদিকে ভিতরের দিকে, তার মানে এই যে সারফেসটা অ্যালভিউলাসের সারফেস, সেই ভিতরের দিকে চলে আসবে না, সে ইনওয়ার্ড প্রেসার তৈরি করবে, অর্থাৎ ইনওয়ার্ড মুভমেন্ট তার হবে। তাহলে এই সারফেস টেনশনের কারণে আমরা এই ফোর্সটাকে বলি সারফেস টেনশন। সারফেস টেনশনের কারণে অ্যালভিউলাসটা এইরকম ছোট হয়ে যাবে। এই সারফেস টেনশনটাকে যদি আপনি নষ্ট করে দেন বা ভাঙতে পারেন কোনোভাবে, তাহলে অ্যালভিউলাসটাকে আপনি ইজিলি আপনি ডিস্টেন্ড করতে পারবেন, ইজিলি আপনি ডাইলেট করতে পারবেন, ইজিলি আপনি তার ভলিউমটাকে আপনি বাড়াতে পারবেন। এই সারফেস টেনশনকে কে কমায় হলো সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট কি করে? অ্যালভিউলাসের সারফেস টেনশনকে কমিয়ে দেয়। ওকে, সারফেস টেনশনকে যদি সে কমায় তাহলে অ্যালভিউলাসটা এভাবে কলাপসড হবে না। এই যে অ্যালভিউলাসটা ছোট হয়ে গেল, আমরা সেটাকে বলি কলাপস হয়ে যাওয়া। এই অ্যালভিউলাসটা কলাপস হবে না, অর্থাৎ অ্যালভিউলাসটাকে আপনি এই ডিস্টেন্ড করতে পারবেন। খেয়াল করে দেখুন সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে অ্যালভিউলাসটা এভাবে কলাপসড হবে। খেয়াল করে দেখুন কথাটা, যদি কলাপসড হয় অ্যালভিউলাসের পাশে কে আছে রে ভাই? আছে ক্যাপিলারি, আছে না? অ্যালভিউলাসের পাশে ক্যাপিলারি আছে না? এই যে অ্যালভিউলাসের পাশে ক্যাপিলারি আছে, তাহলে এই অ্যালভিউলাস যখন কলাপস হলো তখন এই কলাপসিং ফোর্সের কারণে এই ক্যাপিলারির ভিতর থেকে ফ্লুইড চলে আসবে। আমি যদি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই, আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকেন, যখন কোনো ট্রাক বা গাড়ি বা হুন্ডা যখন দ্রুত আপনার সামনে দিয়ে চলে যায়, তখন হুন্ডার পিছনে গাড়ির পিছনে ধুলাবালিগুলো চলে আসে না? ঠিক ধুলাবালিগুলো চলে এসে আপনার উপরে এসে পড়ে। ঠিক একই রকম ভাবে এই অ্যালভিউলা যখন কলাপস করবে তখন এই পালমোনারি ভেসেলের ভিতর থেকে ফ্লুইড টান দিয়ে ভিতরে চলে আসবে। অর্থাৎ সারফেক্টেন্ট যদি না থাকে অ্যালভিউলাস কলাপসড হলে এবং সাথে সাথে এই ক্যাপিলারির ভিতর থেকে ফ্লুইড চলে আসবে। যদি ফ্লুইড চলে আসে তখন কি হবে? পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। তার মানে সারফেক্টেন্ট থাকলে কলাপসও হবে না এবং এই মেকানিজমে পালমোনারি ইডিমাও হবে না। ভেরি হাইয়েল কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তারপরে হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে কেন কমপ্লায়েন্স বেশি? সেটা হলো আপনি যখন স্ট্যান্ডিং পজিশনে থাকেন তখন আপনার ব্লাডের ফ্লো কম হয়। আমরা জানি স্ট্যান্ডিং পজিশনে গেলে ভেনাস রিটার্ন কেন কম হয়? কারণ যখন আপনি স্ট্যান্ডিং পজিশনে থাকেন তখন এই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট হার্টে ব্লাড কম আসে।
কেন? কারণ ওই যে আমরা এটাকে বলি হলো ভেনাস পুলিং। এই যে ভেনাস পুলিং হলো, তার মানে রাইট হার্টে ব্লাড কম আসবে, ভেনাস রিটার্ন কম হবে, লাংসে ব্লাড কম যাবে। যদি লাংসে ব্লাড কম যায় তাহলে আমি যদি এটাকে অ্যালভিউলাস আঁকি, এটা এটা তার তার চারপাশে আমি আঁকলাম ক্যাপিলারি। যদি লাংসে ব্লাড কম যায় তাহলে এই পালমোনারি ভেসেলগুলো ন্যারো হয়ে যায়। যদি ব্লাড কম, পালমোনারি ভেসেলগুলো ন্যারো হয়ে যাবে। এবং ব্লাড কম থাকার কারণে, পালমোনারি ভেসেলটা ন্যারো হওয়ার কারণে এবং ব্লাডের এই ডিস্ট্রিবিউশনের কারণে, অর্থাৎ আমি যদি বলি ব্লাডের কন্টেন্ট কমে যায়, ব্লাডের কন্টেন্ট কমে যাওয়ার কারণে এই অ্যালভিউলাসটা ইজিলি ফুলতে পারে, ইজিলি ডিস্টেন্ড হতে পারে। আমরা কমপ্লায়েন্স কি বলেছি? কমপ্লায়েন্স বলেছি যে ইজিলি ডিস্টেন্ডিং পাওয়ারটার নামই হলো কমপ্লায়েন্স। তাহলে ভাই এখানে কমপ্লায়েন্স বেশি হবে না? এখানে কি হবে? কমপ্লায়েন্স কমপ্লায়েন্স বেশি হবে, এখানে হবে কমপ্লায়েন্স বেশি হবে। এই জন্য স্ট্যান্ডিং পজিশনে কমপ্লায়েন্স বেড়ে যায়। তারপর আমাদের আমাদের কনসেপ্টটা হচ্ছে যে ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে নাকি বাড়ে? আপনি দুর্ভাগ্যজনকভাবে আমরা আমরা আশা রাখি যে প্রশ্ন ব্যাংকগুলোর সামনে এটা 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 কারেক্ট করবে, এটার কারেকশন নিয়ে আসবে। যে প্রশ্ন ব্যাংকগুলোর মধ্যে বলা হয়েছে ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে। আমরা এটাকে গুলিয়ে ফেলেছি, কোথায় মিশিয়ে ফেলেছি? আমরা জানি যে ইন্সপিরেশনে ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে, ইন্সপিরেশনে ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে। দেখুন আমরা কোথায় এটা এটা এটাকে হচ্ছে আমরা মানে প্যাচ লাগাই। ইন্সপিরেশন ইন্সপিরেশন কি হয়? ডিক্রিজ ইন্ট্রাথোরাসিক প্রেসার। ইন্সপিরেশনে কি হয়? ইনক্রিজ লাং ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে কি? লাংসের ধারণ ক্ষমতা বেড়ে যায়। কেন? কারণ আমরা জানি ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন হয়। আমরা জানি ইন্সপিরেশনে কি হয়? ইনক্রিজ ভেনাস রিটার্ন। এবং এটাও হয় ইনক্রিজ ইনক্রিজ যেহেতু ভেনাস রিটার্ন বাড়ে রাইট হার্টে, তাহলে কি হবে? ইনক্রিজ পালমোনারি পালমোনারি ব্লাড ফ্লো। আপনার কাছে মনে হবে যেহেতু পালমোনারি ব্লাড ফ্লো বাড়ে, ভেনাস রিটার্ন বাড়ে, ক্যাপাসিটেন্স বাড়ে, তাহলে পালমোনারি ভেসেলের রেজিস্ট্যান্স না কমে কোনো উপায় আছে? আপনার কাছে এটা মনে হবে? নো নো নো, এটা বাড়ে ভাই, এটা বাড়ে। কেন বাড়ে? কেন বাড়ে? মেকানিজম কি, ব্যাখ্যা কি? যে পালমোনারি ব্লাড ফ্লো বাড়ার পরেও তাহলে কেমনে ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে? আমরা এটার ব্যাখ্যাটা বলবো জাস্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ব্রেকের পরে। আমরা 8টা 18 বাজে, আমরা আমার এখানে 8টা 18 বাজে, আমি জাস্ট 5 মিনিট ব্রেকের পরেই আসতেছি। 5 মিনিট না, 3 থেকে 4 মিনিট। এভাবেই থাকুক, আমরা কল না কাটি, এভাবে থাকুক, আমরা 5 মিনিট ব্রেকের পরে আসতেছি।
ওয়েলকাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে। আপনি খেয়াল করুন যে আমাদের লাংসের মধ্যে জোনাল ব্লাড ফ্লোটা বাকি আছে না? একটা প্রশ্ন এখানে বলেছে যে জোনাল ব্লাড ফ্লো, জোনাল ব্লাড ফ্লোর মধ্যে, হ্যাঁ আমরা তো জোনাল ব্লাড ফ্লো আমরা বলেছি। ওকে, ইন্সপিরেশন। হ্যাঁ, চলুন আমরা আমরা এই আলোচনায় চলে যাই। ইন্সপিরেশনে সরি সরি ধরুন এটা আপনার লাংস। আপনারা কাজ করবেন, আপনারা ওই তখন থেকে আপনারা যারা দেখছেন তারা 3-4 মিনিট, 4 মিনিট 5 মিনিট সামনে টেনে টেনে দেখবেন। ধরুন এটা হলো আপনার অ্যালভিউলাস, 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 সাপোজ এগুলো অ্যালভিউলাস। আপনি জানেন অ্যালভিউলাসের পাশে পাশে আপনার কি আছে? ভেসেল আছে, ভেসেল। এগুলো ভেসেল, 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 ভেসেল। ওকে, এই আচ্ছা এই জায়গাগুলো লাংসের ভিতরে সব জায়গার মধ্যেই তো অ্যালভিউলাস নেই, তাই না? লাংসের মধ্যে সব জায়গাতে তো অ্যালভিউলাস আছে এমনটা নয়। কিছু কিছু জায়গা শুধু ফাঁকা, মানে শুধু হয়তো ধরেন ইলাস্টিক ফাইবার বা কোলাজেন ফাইবার আছে, কিছু জায়গায় অ্যালভিউলাস আছে। এই জায়গার মধ্যেও তো ব্লাড ভেসেল আছে না? এখানে ব্লাড ভেসেল আছে না? এখানেও তো ব্লাড ভেসেল আছে, এখানেও ব্লাড ভেসেল আছে। ওকে, আবার ধরেন এই যে ক্যাপিলারিগুলো, এই ক্যাপিলারিগুলো কোন জায়গা দিয়ে আসছে? এই ক্যাপিলারিগুলো তো এইসব জায়গা দিয়ে আসছে, এইসব জায়গা থেকেই আসছে। ঠিক আছে, ক্যাপিলারিগুলো তো এইসব জায়গা থেকেই আসছে, আসছে না? ঠিক আছে, আপনি মানে ব্রড হেডিংসের লাংসের ভেসেলগুলোকে দুইটা দুইটা মানে ভাগ করতে পারেন। একটা হলো অ্যালভিউলার ভেসেল, যেটা অ্যালভিউলাসের পাশে থাকে। আরেকটা হলো এক্সট্রা অ্যালভিউলার ভেসেল, যেটা হলো এই বিভিন্ন ফাইবারের মাঝখানে মাঝখানে থাকে। খেয়াল করে দেখুন, অ্যালভিউলার ভেসেল হচ্ছে এগুলো, আর এক্সট্রা অ্যালভিউলার ভেসেল হলো এগুলো। তাহলে আমি যদি এখানে আঁকি অ্যালভিউলাস, তার চারপাশে হলো ভেসেল, ওকে ভেসেল, আর এগুলো ধরেন মনে করেন এক্সট্রা অ্যালভিউলার ভেসেল। ঠিক আছে, এক্সট্রা অ্যালভিউলার ভেসেল। তার চারপাশে কি আছে? আছে হলো বিভিন্ন ফাইবার আছে, ফাইবার আছে। ঠিক আছে, যখন আপনি শ্বাস নিবেন, এটা হলো আপনার লাংস, পুরোটা এটা একটা একটা আপনার লাংস। মনে করেন একটা লাংস আঁকলাম সাপোজ। আপনি এটা এভাবে এদিক দিয়ে শ্বাস নিচ্ছেন। ঠিক আছে, শ্বাস নিলেন। যখন আপনি শ্বাস নিবেন, শ্বাস নেওয়াটাকে আমরা কি বলি? ইন্সপিরেশন বলে। ডিউরিং ইন্সপিরেশন ইউর অ্যালভিউলাই ইজ ডিস্ট্যান্ট, তাই না? ইউর অ্যালভিউলাই উইল বি ডিস্ট্যান্ট ডিউ টু দ্য ফোর্স অফ দ্য এয়ার, তাই না? তাহলে যখন আপনি ইন্সপায়ার করলেন, তখন আপনার অ্যালভিউলাসটা ডিস্টেন্ডেড হবে। এটা হলো একটা একটা কথা আপনি মনে রাখেন। 2 নম্বর কথা হলো, আপনি জানেন ইন্সপিরেশনে ভ্যানাস রিটার্ন বাড়ে। ভ্যানাস রিটার্ন বাড়লে রাইট হার্টের মধ্যে ব্লাডের ভলিউম বাড়বে। রাইট হার্টে যদি ব্লাডের ভলিউম বাড়ে, এটা যদি আপনার রাইট হার্ট হয়, এখানে যদি ব্লাডের ভলিউম বাড়ে, তখন ব্লাড হওয়ার কথা এরকম, কিন্তু ইন্সপিরেশনের সময় ব্লাডটা হয়ে যাবে এরকম বড়, বেশি হয়ে যাবে। যখন ব্লাড বেশি হবে, তখন রাইট ভেন্ট্রিকুলার উপর প্রেশার পুরো, মানে রাইট ভেন্ট্রিকুলার ডায়ামিটার বড় হয়ে যাবে। রাইট ভেন্ট্রিকুলার যখন ডায়ামিটার বড় হবে, রাইট ভেন্ট্রিকুলার ফাইবারের লেন্থ বাড়বে। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী মায়োকার্ডিয়ালের লেন্থ যত বাড়বে, তার ফোর্স অফ কন্ট্রাকশন তত বাড়বে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, রাইট ভেন্ট্রিকল ফোর্সলি কন্ট্রাক্ট করতে পারবে। যখন রাইট ভেন্ট্রিকল ফোর্সলি কন্ট্রাক্ট করবে, তখন রাইট ভেন্ট্রিকল থেকে আপনার হলো এই রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে ব্লাডটাকে ফোর্সলি বেশি পরিমাণ ব্লাড এই লাংসে পাঠাবে। ওকে, লাংসে পাঠাবে। ওকে, তাহলে ইন্সপিরেশনের সময় লাংসে পালমোনারে ব্লাডের ফ্লো বেশি হবে। হ্যাঁ, ব্লাডের ফ্লো বেশি হবে, এদিক দিয়ে ব্লাড বেশি ঢুকবে, এদিক দিয়ে ব্লাড বেশি ঢুকবে, ব্লাডের ফ্লো বেশি হবে। তাহলে একটা কথা আমি বললাম যে আপনি ইন্সপিরেশনে বাতাস নিলেন, অ্যালভিউলাস কি হবে? ডিস্টেন্ডেড হবে, অর্থাৎ লাংসটা ফুলবে। লাংস ফুলবে, অ্যালভিউলাস বড় হবে। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার লাংসের ভিতরে, এই যে আপনি যখন শ্বাস নিলেন ডিউরিং ইন্সপিরেশন, শ্বাস নেওয়ার আগে আপনার লাংসের অবস্থাটা কেমন? ধরুন আপনি শ্বাস ছাড়লেন, এখন আপনি যে আমার লেকচার শুনছেন, আপনি শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, শ্বাস নিলেন,
শ্বাস ছাড়লেন, এই যে শ্বাস ছাড়লেন, ছাড়ার পরেই তো আপনি শ্বাস নেবেন, তাহলে শ্বাস ছাড়ার পরে আপনার রেসপিরেশন স্টার্ট হয়ে যায়। রেসপিরেশন মানে কি, আমরা যদি বলি রেসপিরেশন ব্রিদিং, এগুলোর ওই যে ফার্স্টে ডেফিনেশন আমি যাব না, আমরা অ্যাজ এ হোল মনে রাখি। রেসপিরেশন মানে হচ্ছে ইন্সপিরেশন, ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন, এক্সপিরেশন। রেসপিরেশন মানে হলো ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন। তাহলে আপনি শ্বাস নিলেন, ইন্সপিরেশন করলেন, শ্বাস ছাড়লেন, এক্সপাইরেশন করলেন, এরপরে আবার আপনার এই রেসপিরেটরি সাইকেল শুরু হবে, মানে ইন্সপিরেশন শুরু হবে, অর্থাৎ এক্সপাইরেশনের পরে আপনার এই সাইকেল শুরু হয়, আবার এক্সপাইরেশনের পরে আবার সাইকেল শুরু হবে, অর্থাৎ এক্সপাইরেশনের পরে আপনি নতুন করে আবার রেসপিরেটরি সাইকেল শুরু করলেন। আচ্ছা, আমি যে আপনাকে প্রশ্ন করি এক্সপাইরেশনে কি হয়, এক্সপাইরেশন আপনি বলবেন যে অ্যালভিওলাসটা এভাবে কলাপস হয়, অর্থাৎ অ্যালভিওলাসটা ছোট হয়, অ্যালভিওলা যখন ছোট হয় তখন বাতাস ঠাস করে বের হয়ে যায়, এটাই আপনার এক্সপিরেশন। আচ্ছা, অ্যালভিওলা যে ছোট হয়, এই অ্যালভিওলাসটা ছোট হয়ে তার ভিতরে যত বাতাস ছিল সব বাতাসকে সে বের করে দেয়? না ভাই, এমনটা হয় না। কেন হয় না? কারণ অ্যালভিওলাসটা এই যে কলাপস করলো, এখান থেকে এখানে আসলো, এটা কিন্তু আমরা কলাপস বলি, তাই না? এই কলাপস হয়ে যদি অ্যালভিওলাসটা ছোট হয়ে যেত, একদম ধরেন আছে এইরকম, এখান থেকে হয়ে গেল এইরকম, একদম ছোট হয়ে গেল, তার মানে পুরা বাতাসটাকে সে বের করে দিলেই তো এমন হবে নাকি? একটা বেলুন, বেলুনকে যদি আপনি ফুলান সে ফুলবে, এই বেলুনের ভিতর থেকে যদি আপনি পুরা বাতাসটাকে বের করে দেন তাহলে বেলুনটা একেবারে ছোট হয়ে যাবে, একদম চুপসে এরকম ছোট হয়ে যাবে। এই লাংসটাকে যদি আপনি বেলুনের সাথে কম্পেয়ার করেন, যদি পুরা বাতাসটাকে আপনি বের করে দিতে চান তাহলে আপনার লাংসটা এই অবস্থায় থেকে লাংসটা হয়ে যাবে এইরকম। প্র্যাকটিক্যালি কি এমন হওয়া সম্ভব? প্র্যাকটিক্যালি এমন হয়? এমন হয় না। কেন এমন হয় না? কারণ হচ্ছে আপনি যখন এক্সপায়ার করেন তখন আপনি এই বেলুনের ভিতর থেকে পুরা বাতাসটাকে, সম্পূর্ণ বাতাসটাকে আপনি বের করে দেন না। তার মানে কি? মানে হলো আপনি যে এক্সপায়ার করলেন কিছু পরিমাণ বাতাসকে আপনি বের করেন, কিছু পরিমাণ বাতাসকে আপনি ধরে রাখেন, কিছু পরিমাণ বাতাসকে আপনি লাংসের ভিতরে ধরে রাখেন, অর্থাৎ এক্সপাইরেশনের পরে আপনি আপনার লাংসের মধ্যে কিছু পরিমাণ বাতাস সব সময় থাকে। যদি বাতাস না থাকতো তাহলে লাংসটা এক্সপাইরেশনের পরে এভাবে চুপসে যেত, একেবারে 100% কলাপস হয়ে যেত। এই কলাপসড লাংসের ভিতরে যদি আপনি আবার ইন্সপাইরেশন করতে চান তাহলে আপনার অনেক কষ্ট হতো। এই জন্য আল্লাহ তাআলা লাংসের ভিতরে কিছু পরিমাণ বাতাস রেখে দিয়েছেন। কেন? কারণ লাংসটা যেন একটু পরিমাণ ডিস্টেন্ডেড থাকে। এই অলরেডি ডিস্টেন্ডেড লাংসটাকে আপনি আরো ডিস্টেন্ড করতে পারবেন, তাই না? তাহলে আমি যদি আপনাকে বলি, ওয়েট এক মিনিট, একটু এটাকে একটু ঘুরিয়ে নেই, জাস্ট ডান দিকে নিয়ে নিই। ওকে, আমি যদি, হ্যাঁ হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, ধরেন এটা এটা আপনার লাংস, লাংস এটা হলো আপনার লাংস, এটা বাদ দেন, এটা আপনার লাংস। এই লাংসের মধ্যে লাংসটাকে আপনি এভাবে একেবারে একেবারে ধরেন, মনে করেন থিওরিটিক্যালি লাংসের ভিতর থেকে সব বাতাসকে আপনি বের করে দিলেন, তাহলে লাংসের ভলিউম ভিতরে এই মুহূর্তে কত? জিরো না? লাংসের ভিতরে এই মুহূর্তে কোনো বাতাস নেই, এটাকে আমি বলবো জিরো। লাংসের ভিতরে আমি যদি ভলিউম, আমি যদি একটা গ্রাফ আঁকি, রেখা আঁকলাম, লাইন আঁকলাম, এটা হলো ভলিউমের লাইন। লাংসের ভিতরে ভলিউম কত আছে? ভলিউম লাংসের ভিতরে এই অবস্থায় লাংসের ভিতরে ভলিউম কত? জিরো, তাই না? জিরো, জিরো। কিন্তু আপনি জানেন লাংসটাকে যখন আপনি এক্সপায়ার করবেন তখন লাংসটা হয়তো সর্বোচ্চ এরকম ছোট হবে, ছোট হবে। ধরেন এই যে লাংসটা ছোট হয়ে গেল, এটা হলো আপনার ডিউরিং ইন্সপাইরেশন, এটা হলো ডিউরিং এক্সপায়ার, মানে এটা হলো আফটার ইন্সপাইরেশন, এটা হলো আফটার এক্সপাইরেশন। মানে কি? মানে হলো লাংসটা এভাবে চুপসে গেল, ছোট হয়ে গেল, মানে সরি একবারে, মানে 100% ছোট হয় নাই, একটু ছোট হয়েছে। আমার প্রশ্ন হলো ভাই কেন একটু ছোট হলো? কারণ লাংসের ভিতরে কিছু পরিমাণ বাতাস থেকে গেছে, রয়ে গেছে। তাহলে এই অবস্থানটাকে আপনি এখানে আঁকতে পারলেন, রিপ্রেজেন্ট করলেন। এই অবস্থানটাকে আপনি যদি এখানে আঁকতে চান তাহলে নিশ্চয়ই এখানে কিছু ভলিউম দিতে হবে না? ধরেন এটা হলো, মনে করেন হচ্ছে 1 লিটার, মনে করেন 1 লিটার, এটা হলো 2 লিটার, এটা 3 লিটার, এটা 4 লিটার, এটা 5 লিটার, ঠিক আছে? লাংসের ভিতরে অলরেডি কিছু ভলিউম আছে। এই ভলিউমের পরিমাণটা কত? এই ভলিউমের পরিমাণ হলো
মনে করেন আপনি কোথায় আঁকবেন, ধরেন মনে করেন আপনি এখানে আঁকলেন, বা আপনি এখানে আঁকলেন, বা আপনি এখানে আঁকলেন, যেখানে আপনি আঁকেন একটা ভলিউম তো লাংসের ভিতরে আছে। অর্থাৎ এক্সপায়রেশনের পরে লাংসের ভিতরে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা নাম হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। কেন ভাই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটার মানে মাহাত্ম্যটা কি, ভ্যালুটা কি? ভ্যালুটা হলো আপনি যখন এক্সপায়ার করলেন, আমরা বলেছি এক্সপায়ার করার পরে আপনার নতুন করে রেসপিরেটরি সাইকেল শুরু হবে। তার মানে এক্সপায়ার করার পরে আপনি রেস্টিং কন্ডিশনে আছেন, এবার আপনি আবার নতুন করে ইন্সপায়ারেশন নেবেন। আবার এক্সপায়ার করলেন, আপনি আবার রেস্টিং পজিশনে চলে গেলেন। অর্থাৎ আমি যদি বলি আপনি ইন্সপায়ার করে কিছু বাতাস ঢুকালেন, তারপরে আপনি আবার এক্সপায়ার করে বাতাসটা বের করলেন, আবার ইন্সপায়ার করে বাতাস ঢুকালেন, আবার এক্সপায়ার করে বাতাস বের করলেন। এই যে ইন্সপায়ার করে বাতাস ঢুকালেন বের করলেন, এটার নাম কি? এই স্টেটটার নাম কি? এই স্টেটের নাম হলো রেস্টিং স্টেট। অর্থাৎ আপনার রেসপিরেটরি সিস্টেম এই রেস্টিং স্টেটে আছে, অর্থাৎ রেস্টিং স্টেট বা রেস্টিং কন্ডিশন। এই রেস্টিং কন্ডিশনে আসলে কি লাংসের ভিতরে কি আছে? রেস্টিং কন্ডিশনে আপনার লাংসের ভিতরে কিছু বাতাস আছে। অর্থাৎ রেস্টিং কন্ডিশনে আপনার লাংসের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটার নামই হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ওকে, তাহলে রেস্টিং কন্ডিশনে অর্থাৎ আফটার এক্সপাইরেশন আপনার আপনার লাংসের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসের ভলিউমটা কত? আপনি মনে করেন ধরেন এখানে দেন, বাতাসের ভলিউম এখানে দিলেন, মনে করেন কত? 2.2 লিটার, 2.2। মানে কি একটু এখানে মানে কি, মানে হলো আপনার লাংসের ভিতরে এই 2.2 লিটার বাতাস আফটার এক্সপাইরেশন আছে, এবং এটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে আমি যদি আপনাকে বলি আপনার লাংসের ভিতরে যে এই যে বাতাসটা আছে এই বাতাসটার পরিমাণ হলো 2.2 লিটার। এটা কোন স্টেটে? আফটার এক্সপাইরেশন, যেটাকে আমরা বলবো রেস্টিং স্টেট। এবার আপনি ইন্সপায়ার করবেন, বাতাস আপনি ঢুকাবেন লাংসের ভিতরে। যখন ডিউরিং ইন্সপাইরেশন আপনি বাতাস নিলেন, আপনি ইন্সপায়ারেশনে কি পরিমাণ বাতাস নেন আমরা জানি। আমরা নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে যে বাতাসটা নেই সেটার নাম হলো টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম। এবং এই টাইডাল ভলিউমের পরিমাণ কত? 500 ml। 500 ml না, টাইডাল ভলিউমের পরিমাণ হলো 500 ml। অর্থাৎ আপনার লাংসের ভিতরে অলরেডি 2.2 লিটার এয়ার আছে, তার উপরে আপনি আরো 500 ml যোগ করলেন। অর্থাৎ ইন্সপায়ারেশনের পরে আপনার লাংসের ভলিউমটা কোথায় আসলো? এই জায়গায় আসলো, তাই না? ইন্সপায়ারেশনের পরে আপনার লাংসের ভলিউমটা এখান থেকে কোথায় আসলো? এখানে আসলো। ওকে, ইন্সপায়ারেশন করলেন, এবার আপনি কি করবেন? এক্সপায়ারেশন করবেন। ডিউরিং এক্সপায়ারেশন অথবা আফটার এক্সপায়ারেশন আপনার কি হবে? লাংসের ভিতরে ভিতর থেকে ওই যে 500 ml নিলেন, আপনি আবার 500 ml লাংসের ভিতর থেকে বের করে দিবেন। এটাকে তোমরা বলি এক্সপাইরেশন। অর্থাৎ লাংসের ভলিউম পজিশনটা ছিল এখানে, এবার আপনি আবার এখানে চলে আসবেন। কোথায় এটা? এটা হলো ওই যে রেস্টিং স্টেটে চলে আসবেন। অর্থাৎ রেস্টিং স্টেটে লাংসের ভলিউমের নাম কি? নাম হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির মধ্যে কি কি আছে? আছে রেসিডুয়াল ভলিউম, আছে হলো এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। মানে হলো আপনি যে শ্বাস নিলেন মানে কি আপনি টাইডাল ভলিউম নিয়েছেন, মানে কি আপনি 500 ml ব্লাড, মানে 500 ml আপনি এয়ার নিয়েছেন, এবার আপনি আবার শ্বাস ছাড়লেন, মানে 500 ml এয়ার আপনি ছেড়ে দিলেন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? কোয়াইট ব্রিদিং, নর্মাল কোয়াইট রেসপিরেশন। আপনি কি করতে পারেন? মনে করেন আপনি বললেন যে আরে জীবনটা বেদনা। আপনি মনে করেন গার্লফ্রেন্ডের কাছ থেকে অথবা বয়ফ্রেন্ডের কাছ থেকে আপনি ছেঁকা খাইছেন, ছেঁকা খেয়ে আপনি বললেন জীবনটা বেদনা। কি করলেন? একটা দীর্ঘশ্বাস আপনি ফেললেন। আরে এই যে দীর্ঘশ্বাস ফেললেন মানে কি করলেন? আপনি যে শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, আপনি আরো অতিরিক্ত কিছু শ্বাস আপনি ছেড়েছেন, অতিরিক্ত এয়ার আপনি এক্সপাইরেশনের সাথে আপনি এক্সহেল করেছেন। অর্থাৎ লাংসের ভিতরে যে ভলিউম আছে, আমি যদি আপনাকে বলি যে নর্মাল এক্সপাইরেশনের পরে লাংসের ভলিউম হলো অতটুকু, অতটুকু। আপনি যদি বলেন জীবনটা বেদনা ছেঁকা খাওয়ার পরে, তার মানে কি করলেন? আপনার এই যে লাংসের ভিতরে যে ভলিউম ছিল ফাংশনাল রেজুলার ক্যাপাসিটি, আপনি ফোর্সফুলি আপনি আরো বেশি পরিমাণ এয়ারকে আপনি বের করে দিলেন। অর্থাৎ আপনার লাংসের ভিতর থেকে আপনি এতটুকু এয়ার আপনি আরো বের করে দিলেন, এতটুকু।
অর্থাৎ ফোর্সফুল এক্সপাইরেশনের পরে আপনার লাংসের ভলিউমটা হলো মনে করেন অতটুকু অতটুকু অতটুকু, তাই না? এই যে ফোর্সফুল এক্সপাইরেশনে আপনি লাংস থেকে আরো বেশি পরিমাণ বাতাসকে বের করতে পারেন, সেই ভলিউমটার নাম হলো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। মানে হলো মনে করেন এটা হলো আপনার ইন্সপিরেশনের পরে লাংসের এই অবস্থা, এই ভলিউম, এটা হলো নর্মাল নর্মাল এক্সপিরেশন, এটা হলো নর্মাল এক্সপিরেশনের পরে আপনার লাংসের ভলিউম। আপনি যদি ফোর্সফুল এক্সপিরেশন করেন তখন লাংসের ভলিউমটা হবে এরকম, এই এরকম হবে, আরো ছোট হয়ে যাবে, আরো ছোট, অর্থাৎ আপনি আরো বেশি পরিমাণ বাতাস বের করে দিলেন। এটা এটা কখন? এটা হলো ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন। ওকে, ফোর্সফুল এক্সপিরেশন আপনি আরো বেশি বাতাস বের করলেন, এইটার নাম কি? নাম হলো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ফোর্সফুল এক্সপিরেশনের পরে আপনার লাংসটা কেন এমন হবে না, এত ছোট হবে না কেন? হয় না, এটাই গড গিফটেড মেকানিজম। যদি এত ছোট হয় ফোর্সফুল এক্সপিরেশনের পরে, এরপর যদি আপনি বাতাস নিতে চান তখন আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, লাংসের ভিতরে এমন একটা ভলিউম অলওয়েজ রেখেছেন যেটা ফোর্সফুল এক্সপাইরেশনের পরেও থেকে যায়। অর্থাৎ এই যে লাংসটা, যে এই যে অতটুকু সাইজ, এটা কেন অতটুকু? কারণ এর ভিতরে কিছু পরিমাণে এয়ার আছে। এই কিছু পরিমাণে এয়ারের নাম হলো রেসিডুয়াল ভলিউম। অর্থাৎ রেসিডুয়াল ভলিউম আপনি কখনোই বের করতে পারবেন না। আপনি চাইলে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আপনি বের করতে পারবেন কখন? আফটার ফোর্সফুল এক্সপাইরেশন। এই কথাটাকে আপনি যদি এবার আপনি যদি ফ্রেশ করে আঁকেন, চলেন আমরা একটু ফ্রেশ করে আঁকি। এখনই আমরা চলে যাব পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সের মধ্যে। এই জিনিসটা না বুঝলে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বোঝাটা খুব টাফ হয়ে যাবে। ওকে, আমরা একটা লাইন আঁকি, লাইন আঁকি। এটা হলো 0, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, এটা হলো 6 লিটার। এটা হলো লাংসের ভলিউম, লাংস ভলিউম। ঠিক আছে, আপনি জানেন এটা 0 মানে কি? 0 মানে হলো লাংসের ভিতরে কোনো ভলিউমই নাই, লাংসের ভিতরে কোনো ভলিউম নাই, লাংসটা একেবারে মানে চুপসে এরকম ছোট হয়ে আছে মার্বেলের মতো, এটা হলো 0। কিন্তু প্র্যাকটিক্যালি আপনার লাংসের কি অবস্থা? এক্সপাইরেশনের পরে আপনার লাংসে অলরেডি 2.2 লিটার এয়ার আছে। যখন আপনি শ্বাস নিবেন আপনি কি করলেন? আরো 500 ml যোগ করলেন, তাই না? এটার নাম কি? এটার নাম টাইডাল ভলিউম। 500 ml যোগ করলেন আফটার ইন্সপাইরেশন। যখন আপনি এক্সপায়ার করবেন কি করলেন? আপনি 500 ml বের করে দিলেন। তাহলে নর্মাল রেস্টিং কন্ডিশন মানে হলো লাংসের ভলিউমটা এখানে আছে। আফটার কোয়াইট ইন্সপাইরেশন, নর্মাল ইন্সপাইরেশন, লাংসের ভলিউমটা এখানে আছে। আফটার নর্মাল এক্সপাইরেশন, লাংসের ভলিউমটা আবার এখানে আছে। আফটার ফোর্সফুল এক্সপাইরেশন, লাংসের ভলিউমটা কমে এখানে চলে আসবে। মনে করেন কমে যাবে। আশা রাখি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আপনি আসেন লাংসের ভিতরে অ্যালভিওলার ক্যাপিলারি এবং এটা হলো অ্যালভিওলার ক্যাপিলারি, আর এটা মনে করেন এক্সট্রা অ্যালভিওলার ক্যাপিলারি। এই এক্সট্রা অ্যালভিওলার ক্যাপিলারি মানে কি? তার চারপাশে কোলাজেন ফাইবার আছে, ইলাস্টিক ফাইবার আছে। আপনি যখন শ্বাস নেন ডিউরিং ইন্সপিরেশন, শ্বাস যখন নেন তখন আপনার অ্যালভিওলাসটা বড় হয় এবং লাংসটাও এরকম বড় হয়। ঠিক আছে, যখন অ্যালভিওলাস বড় হয় তখন অ্যালভিওলাসের পাশের যে ক্যাপিলারি, ধরুন এটা অ্যালভিওলাস, তার পাশের যে ক্যাপিলারি, এই অ্যালভিওলাস যদি বড় হয়, যদি এরকম বড় করেন, তাহলে সে কি করবে? তার পাশের ক্যাপিলারিতে গিয়ে সে চাপ দিবে, পাশের ক্যাপিলারিকে সে কম্প্রেস করবে। পাশের ক্যাপিলারিকে যদি সে কম্প্রেস করে তাহলে ক্যাপিলারি কি ন্যারো হয়ে যাবে না? অবশ্যই ক্যাপিলারিটা ন্যারো হয়ে যাবে। এটা হলো ক্যাপিলারি, এখানে থেকে আপনি চাপ দেন, চাপ দেন, চাপ দিলে ক্যাপিলারিটা এভাবে ন্যারো হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। ক্যাপিলারি যদি ন্যারো হয়ে যায় তাহলে ক্যাপিলারির রেজিস্ট্যান্স বাড়বে। অর্থাৎ আমি বলতে পারি অ্যালভিউলার, আমি এখানে লিখি না, এখানে অ্যালভিউলার ক্যাপিলারি রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে। তাহলে আপনি যখন শ্বাস নিলেন তখন আপনার অ্যালভিউলার ভেসেলের রেজিস্ট্যান্স বেড়ে গেল। ওকে, যখন আপনি শ্বাস ছাড়বেন, নর্মাল ইন্সপিরেশনের কথা বলছি আমি,
নর্মাল ইন্সপিরেশন শ্বাস নিলেন, রেজিস্ট্যান্স বাড়লো। নর্মাল এক্সপিরেশন, যখন আপনি শ্বাস ছাড়বেন, যখন আপনি শ্বাস ছাড়বেন, অথবা নর্মাল নর্মাল এক্সপিরেশন, যখন আপনি শ্বাস ছাড়বেন তখন অ্যালভিওলাসটা কি হবে, একটু একটু ছোট হবে। যখন অ্যালভিওলাসটা ছোট হবে তখন ক্যাপিলারিগুলো আগের অবস্থায় আসবে, ক্যাপিলারিগুলো আগের অবস্থায় আসবে। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, ধরেন এটা হলো লাংসের ভলিউম, আর উপরের দিকে আমি আঁকলাম হলো পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপনি রেস্টিং কন্ডিশনে আছেন, অর্থাৎ আপনার লাংস হলো এই পজিশনে আছে, 2.2 লিটার পজিশনে আছে, যেটাকে আমরা বলি ফাংশনাল রেসুলার ক্যাপাসিটি। এই অবস্থায় আপনার লাংসের ভিতরে পালমোনারি ভেসেলের মধ্যে অ্যালভিউলার ভেসেল এবং এক্সট্রা অ্যালভিউলার ভেসেল, এই দুই ভেসেলের মধ্যে নর্মাল অ্যামাউন্টে কিছু রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ আপনার ফিজিওলজিক্যাল অ্যামাউন্টে কিছু রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা মনে করেন কতটুকু, ধরলাম অতটুকু, অতটুকু হলো ফিজিওলজিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে আমি এখানে এভাবে আঁকি, এই আপনার লাংসের পজিশনটা এখানে। এটাতে আমি কি বুঝি, এটাতে বুঝি হলো লাংসের ভিতরে ভলিউম আছে 2.2 লিটার, যেটার নাম হলো ফাংশনাল রেসুলার ক্যাপাসিটি, এবং লাংসের ভিতরে এই মুহূর্তে রেজিস্ট্যান্স আছে হলো অতটুকু, অতটুকু। আপনি শ্বাস নিলেন মানে কি আপনি ভলিউম বাড়ালেন। যদি ভলিউম বাড়ান ডিউরিং ইন্সপিরেশন, তাহলে এই অ্যালভিউলার ভেসেলটা ন্যারো হবে। ন্যারো হলে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কি করবে, বাড়বে না? পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে। আপনি বলেছেন যখন আপনি বাতাস নেন তখন কিন্তু অ্যালভিউলাসটা বড় হয়, অ্যালভিউলার ক্যাপিলারিগুলোর মধ্যে চাপ পড়ে, ক্যাপিলারিগুলো ন্যারো হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। যখন আপনি নর্মাল এক্সপায়ার করবেন বা ফোর্সফুল এক্সপায়ারেশন করবেন, ফোর্সফুল এক্সপিরেশন যখন করবেন, খেয়াল করে দেখুন, যখন ফোর্সফুল এক্সপিরেশন করবেন তখন লাংসটা এভাবে ছোট হবে। যখন লাংসটা ছোট হয় তখন এই অ্যালভিউলাসগুলো ছোট হয়, অ্যালভিউলার ক্যাপিলারিগুলোর উপর চাপ পড়ে না, বাস অ্যালভিউলার ক্যাপিলারি রেজিস্ট্যান্স বাড়ে না। কিন্তু যখন লাংস ছোট হয়, লাংস যখন ছোট হয় তখন এই যে এই লাংসের ভিতরে যে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, এই ফাইবারগুলো কি করবে, কনজেস্টেড হয়ে যায়। যখন কনজেস্টেড হয়ে যায় তখন এইগুলো এই ভেসেলকে এই বাইরে থেকে এভাবে চাপ দেয়, বাইরে থেকে এভাবে চাপ দেয়। যখন চাপ দেয় তখন এক্সট্রা অ্যালভিউলার ভেসেলগুলো ন্যারো হয়ে যায়, এক্সট্রা অ্যালভিউলার ভেসেলগুলো ন্যারো হয়ে যায়, বাট অ্যালভিউলার ভেসেল ন্যারো হয় না। তখন কি হয়, তখন এক্সট্রা অ্যালভিউলার ভেসেল ন্যারো হয়। এক্সট্রা অ্যালভিউলার ভেসেল ন্যারো হলে কি হবে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে না। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স মানে কি, আপনি যদি আপনাকে বলি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সমান সমান অ্যালভিউলার 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 ভাস্কুলার রেজিস্ট্যান্স প্লাস এক্সট্রা অ্যালভিউলার ভাস্কুলার রেজিস্ট্যান্স। অ্যালভিউলার ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লেও পিভিআর বাড়বে, এক্সট্রা অ্যালভিউলার ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লেও পিভিআর বাড়বে, মানে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে খেয়াল করে দেখুন, আপনি যখন এক্সপায়রেশন করছেন তখন লাংস ন্যারো হচ্ছে, ছোট হচ্ছে। লাং যখন ছোট হয় তখন এক্সট্রা অ্যালভিউলার ভেসেলগুলো কম্প্রেসড হয়, কম্প্রেসড হলে ন্যারো হবে, ন্যারো হলে এই এক্সট্রা অ্যালভিউলার ভেসেলের রেজিস্ট্যান্স বাড়বে, বাড়লে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে। তার মানে আপনি ইন্সপিরেশন নেন আর এক্সপিরেশন নেন, দুই পজিশনেই আপনার এই কার্ভটা উপরের দিকে যাবে। দেখেন, আপনি শ্বাস নিলেন, ভলিউম বাড়ালেন, রেজিস্ট্যান্স বাড়লো, ভলিউম কমালেন, রেজিস্ট্যান্স বাড়লো। অর্থাৎ ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, এক্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে। আপনি বলতে পারেন ভাইয়া তাহলে ব্লাড ফ্লো বাড়াবেন কিভাবে? ব্লাড ফ্লো বাড়াবো হচ্ছে এই ভেসেল, ধরেন অ্যালভিউলাস, এটা হলো ক্যাপিলারি, ঠিক আছে? আমি যখন শ্বাস নেই ডিউরিং ইন্সপিরেশনে ভাই এক্সট্রা অ্যালভিউলার ভেসেলগুলো কিন্তু কম্প্রেসড হয় না। ডিউরিং ইন্সপিরেশন এক্সট্রা অ্যালভিউলার ভেসেল কম্প্রেসড হয় না। তাহলে এক্সট্রা অ্যালভিউলার ভেসেলে ব্লাড ঢুকতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আরেকটা কথা হলো
এই ইন্সপিরেশনের সময় এই অ্যালভিউলার ক্যাপিলারি দিয়ে ব্লাড ঠিকই ঢুকে, কিন্তু অ্যালভিউলাসের ডিস্টেন্ডিং পাওয়ার, অ্যালভিউলাসের পাওয়ার ইজ গ্রেটার দেন ডিউরিং ইন্সপিরেশন, অ্যালভিউলাসের পাওয়ার ইজ গ্রেটার দেন ক্যাপিলারি পাওয়ার, ক্যাপিলারির ওয়াল পাওয়ার। এটা হলো অ্যালভিউলাসের ওয়াল, এটা হলো ক্যাপিলারির ওয়াল। ডিউরিং ইন্সপিরেশন অ্যালভিউলাসের পাওয়ার ইজ গ্রেটার দেন ক্যাপিলারির ওয়াল পাওয়ার। কেন? কারণ ক্যাপিলারি ওয়ালটা ভেরি মাচ থিন। এই জন্য ব্লাড ফ্লো আপনি বাড়াতে পারলেও, বাড়ালেও অ্যালভিউলাস ঠিকই এই ক্যাপিলারির উপরে কম্প্রেশন বা কম্প্রেস করতে পারে। এই জন্য ক্যাপিলারি বা ভেসেল ন্যারো হয়ে যায়। আর আরেকটা হলো ওই যে বললাম যে এক্সট্রা অ্যালভিউলার ভেসেল ইজ স্টিল নাও ওপেন, ওপেন ডিউরিং ইন্সপিরেশন। এই জন্য আপনার হচ্ছে ইন্সপিরেশনে আপনি পালমোনারি ব্লাড ফ্লো বাড়াতে পারবেন, তারপরেও ইনস্পাইট অফ ইনক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। কিন্তু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সত্যিকার অর্থে এখানে স্লাইটলি ইনক্রিজ করে, বাট তারপরে ইনক্রিজ করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে ইনক্রিজ করে, এবং বই পুস্তকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্নালের আর্টিকেলে বা পাবলিকেশন আপনি পাবেন যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ স্লাইটলি ইনক্রিজ ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড অলসো ডিউরিং এক্সপিরেশন। এই কনসেপ্টটা ইউসিবিলি স্টেপ ওয়ানের জন্য ভেরি ভেরি হাই হেল্ড। এবং আজকে যতগুলো জিনিস আমি আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস ইউসিবিলি স্টেপ ওয়ানের জন্য হাই হেল্ড, এবং প্রত্যেকটা জিনিস বাংলাদেশের এমডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে প্রশ্নগুলো লিখেছিলাম আমি, সেই প্রশ্নগুলো আমার মনে হয় সবগুলোই আলোচনা করা হয়ে গেছে। এবং ইন্সপিরেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে এটা মানে বিভিন্ন প্রশ্ন ব্যাংকের মধ্যে একটু দেওয়া আছে। আমি আমার মনে হয় ইনশাল্লাহ এটা সামনে ঠিক হয়ে যাবে, ঠিক করে ফেলবে। এই তো, আমার মনে হয় কোনো প্রশ্ন আমাদের বাদ হয়নি। ওকে ওকে, এই হচ্ছে আমাদের আজকের আমার জন্য আপনাদের একটু প্রচেষ্টা। আমি আপনারা যদি বুঝে থাকেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা মানে আমাকে নক করতে পারবেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে নক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার সময় করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি ঝামেলা হয়, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই দুঃসময়ে, করোনার এই আক্রমণে এবং জনজীবন বিপর্যস্ত হওয়ার এই দুঃসময়ে আপনাদের পাশে একটু থাকার জন্য। যেহেতু পড়াশোনা বাসায় থাকলে একটু কম হয়, কোচিং যেহেতু বন্ধ, আপনারা পড়াশোনা করুন এবং বুঝে বুঝে পড়ুন। এই জিনিসগুলো যদি আপনি মুখস্থ করতে যান, বিশ্বাস করুন পরীক্ষার হলে অবশ্যই পেস লাগবে, কারণ হাজার হাজার জিনিস আপনাকে মুখস্থ করতে হবে এমডির জন্য। তারপর যদি আপনি এই কনসেপ্টের জিনিসগুলোকেও আপনি মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার খুব ঝামেলা হয়ে যাবে। এবং আশা রাখি আপনারা কনসেপ্টের সাথেই থাকবেন, এবং কনসেপ্টগুলো যখন আপনি আয়ত্ত করবেন তখন ইনশাল্লাহ আপনার অনেক ভালো লাগবে, আপনার কাছে মনে হবে যে না, পড়াশোনা অনেক আনন্দের জিনিস। এই কথা বলে এই আশা রেখে আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এবং এবং আমার 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 এই ভিডিওটি আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, সেগুলো ওখানেও পাবেন। এবং আপনারা চাইলে এটা রেকর্ডটা ডাউনলোড করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি নিচে।